আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইরান যুদ্ধ, এর প্রভাব, ফলাফল সম্বন্ধে। বন্ধুরা, 2026 সালের 28শে ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে হত্যার মাধ্যমে যুদ্ধটি মূলত শুরু হয়। এরপর ইরানিরাও প্রতিরোধস্বরূপ ইসরায়েল ও আমেরিকার মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটির উপর হামলা চালায়। আসলে একটা পৃথিবীর ইতিহাসে একটা ন্যক্কারজনক ঘটনা যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে হত্যা করা একটা পৃথিবীর ইতিহাসে একটা জঘন্যতম অপরাধ। কিন্তু ইসরায়েল এবং আমেরিকা এই কাজটিই করেছে, এই জঘন্য কাজটি করেছে। আর এরপর থেকে শুরু হয়ে গেছে সারা বিশ্বে অস্থিরতা, মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের ডামাডোল। এখন ইরানি জাতীয় একটি সমৃদ্ধ জাতি, তারা একটি প্রতিষ্ঠিত জাতি, সেই 2 থেকে 2,500 বছর আগেকার জাতি। সেই জাতিকে পশ্চিমা শক্তি তথা ইসরায়েল ও আমেরিকা নিশ্চিহ্ন করে দিতে চায়। ইরানিরা ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে। তারাও ক্ষেপণাস্ত্র, মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন সৌদি আরব, বাহরাইন, কুয়েত, আরব আমিরাত এর বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালায় এবং ইসরায়েলের উপরও মার্কিন ইরানিরা হামলা চালায়। এখন প্রায় 35 দিনের মতো হতে চলল এই যুদ্ধ চলতেছে। এখন পৃথিবীর মানুষ একটা সংকটাপন্ন অবস্থায়। পৃথিবীতে এই যে ইরানিরা যে হরমুজ প্রণালী বন্ধের মাধ্যমে যে সংকট তৈরি হয়েছে, তা পৃথিবীর মধ্যে জ্বালানির সংকট বেড়ে গেছে। এখন হরমুজ প্রণালী কেন বন্ধ হলো? আসলে হরমুজ প্রণালীটা ঠিক ইরানের বুকের উপর দিয়ে গিয়েছে। তারা সহজেই সেটা বন্ধ করে দিতে পারে ক্ষেপণাস্ত্র এবং মিসাইলের মাধ্যমে, জাহাজগুলো ধ্বংস করার মাধ্যমে। এখন এই যুদ্ধটা কেমন করে শুরু হলো? কিভাবে এর বিস্তৃতি ঘটলো? কেনই বা বিস্তৃতি ঘটতেছে? আর মুসলমানদের বা ভূমিকা কি? দেখুন বন্ধুরা, ইরান একটি মুসলিম রাষ্ট্র, হোক না সে শিয়া মতবাদ, আর যে মতবাদ হোক, তারা তো মুসলমান। তারা নামাজ পড়ে, তারা আল্লাহকে স্বীকার করে, নবী রাসূলকে বিশ্বাস করে। তো তাহলে আমরা একটা মুসলমান ভাই দেশ বা মুসলিম ভাই দেশ হিসাবে আমরা কিন্তু তার পাশে কেউ দাঁড়াচ্ছি না। কারণ কি? আমেরিকার ভয়ে। কিন্তু এটা সত্যি কথা, যদি ইরান হারবে মুসলিম বিশ্ব। মুসলিমদের পক্ষে আমেরিকার বিপক্ষে কথা বলার কেউ থাকবে না। একমাত্র একটি মুসলিম রাষ্ট্র যে ইরান, সে কিন্তু আমেরিকার বিপক্ষে কথা বলে, তার চোখে চোখ রেখে কথা বলে।
পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র পাওয়া যাবে না যে আমেরিকার কে চোখ রাঙিয়ে কথা বলে। আর সেই কারণেই ইসরায়েল, আমেরিকা তারা এই ইরান দেশটাকে তথা ইরানি জাতিকে ধ্বংস করে দিতে চায়। পৃথিবীতে যে কয়েকটা শক্তিশালী মুসলিম দেশ আছে তার মধ্যে ইরান অন্যতম। ইরানের শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান চর্চা, গবেষণা সব কিছুই কিন্তু অন্যান্য মুসলিম দেশের চেয়ে শীর্ষে, অন্যান্য মুসলিম দেশের চেয়ে এগিয়ে আছে। এখন যার কারণে ইসরায়েল আমেরিকার মাথা ব্যথা। তারা চায় না যে একটা মুসলিম দেশ শিক্ষার সর্বোচ্চ শিখরে, প্রযুক্তির সর্বোচ্চ শিখরে বা জ্ঞানের সর্বোচ্চ শিখরে উঠুক। তো যার কারণে তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে এবং এর পূর্বে ইরানের বিভিন্ন জেনারেলদের তার সাথে সাথে হত্যা করে। তো এখন মুসলিম দেশগুলোর কি ভূমিকা দেখুন এই যুদ্ধে। মুসলিম দেশগুলো কেউ কিন্তু কথা বলছে না। এমনকি একটা মুসলিম দেশ তার হাতে পারমাণবিক অস্ত্র আছে, সে ইচ্ছে করলে কিন্তু ইরানের পাশে দাঁড়াতে পারে, কিন্তু না, সে ইরানের পাশে দাঁড়ায় না। আরও যে কয়েকটা শক্তিশালী মুসলিম দেশ আছে যেমন তুরস্ক, মিশর, কিন্তু না, তারা কিন্তু ইরানের পাশে দাঁড়ায় না। কারণ কি? আমেরিকার বিপক্ষে কেউ কথা বলতে চায় না। কিন্তু এইসব দেশগুলো ভুলে গেছে যে ইরান যদি হারে তাহলে আর পৃথিবীতে কোনো একটা মুসলিম দেশ শক্তিশালী থাকবে বলে মনে হয় না। কেননা অনেক বিশ্লেষকরা বলছেন যে ইরানের পরে ইসরায়েল ও আমেরিকা ধরবে তুরস্ককে, তারপর পাকিস্তানকে, মিশরকে, ইত্যাদি ইত্যাদি। এবং ইসরায়েল একটা গ্রেটার ইসরায়েল রাষ্ট্র গঠন করবে। এই রাষ্ট্র গঠন করে পুরা মধ্যপ্রাচ্যে একটা ইহুদি ধর্মীয়বাদ তারা চালু করতে চায়। আপনারা দেখুন বন্ধুরা, এই ইসরায়েল রাষ্ট্রটা কিন্তু পৃথিবীতে ছিল না। 1947 সালে জন্মের পর যেই ফিলিস্তিনিরা ইসরায়েল বা ইহুদিদের জায়গা দিল, সেই ফিলিস্তিনিদের আজ ঘর ছাড়া তাদের বোমা মেরে তাদের বাড়িঘরগুলো ধ্বংস করে দিয়েছে। তাহলে পুরো মধ্যপ্রাচ্য যদি একটা গ্রেটার ইসরায়েল গঠন করতে চায়, তাহলে মুসলমানদের কি অবস্থা হবে আপনারা ভেবে দেখুন বন্ধুরা। তাহলে আমাদের মুসলিম দেশের ভূমিকা কি হওয়া উচিত? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। আর একটা কথা, যে পরাশক্তি চীন ও রাশিয়ার অবস্থান কি এই যুদ্ধে? বন্ধুরা দেখুন, আসলে মুসলমানদের পাশে মুসলমানরাই নেই। তাহলে অন্যান্য দেশ, বিশেষ করে চীন, রাশিয়া, তারা একটা ভিন্নধর্মী রাষ্ট্র, তারা কিভাবে ইরানের পাশে দাঁড়াবে? তারপর যতটুকু মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে জানা যায়, তারা বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি দিয়ে ইরানকে সাহায্য সহযোগিতা করতেছে। কিন্তু সেটা কতটুকু ইরানের জন্য উপকার হচ্ছে সেটা দেখার বিষয়। কী জন্যে? প্রত্যেকটা আমেরিকার ইসরায়েলের বিমানগুলো থেকে যে বোমা পড়ে, সেগুলো কিন্তু হাজার হাজার বাড়িঘর এবং প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে। এমনকি ইসরায়েলরা ইরানের প্রায় 30টি বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিয়েছে। তারা বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান, পেট্রোলিয়াম কারখানা, কেমিক্যাল কোম্পানি ধ্বংস করে দিচ্ছে। আসলে তারা এইভাবে পুরো জাতিটাকে ধ্বংস করে দিতে চায়, যাতে কখনো আর মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু ইরানিরাও শক্তিশালী জাতি, তারা মরবে তারপরও হার মানবে না। প্রায় 1 মাস পার হতে চলছে, তারপর যুদ্ধ চলছে, তারপর তারা টিকে আছে। এখন পরাশক্তি চীন ও রাশিয়া
যদি তাদের পাশে আকাশ প্রতিরক্ষা নিয়ে সম্পূর্ণ শক্তি দিয়ে দাঁড়াতো, তাহলে কিন্তু ইরানের এত ক্ষয়ক্ষতি হতো না। কিন্তু বর্তমান পৃথিবী গিভ অ্যান্ড টেক, বিভিন্ন স্বার্থ, বিভিন্ন জিওপলিটিক্স ভূমিকাগুলো এখানে মুখ্য হয়ে ওঠে। আমি চীনকে গ্যাস দেবো, চীন আমাকে তার পরিবর্তে হাতে কোনো একটা প্রযুক্তি দিল। তো যাই হোক বন্ধুরা, যদি চীন ও রাশিয়া ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো ভালো কোনো প্রযুক্তি দিত, তাহলে ইরানের এত ক্ষয়ক্ষতি হতো না। তো এখানে শুধু যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েল ও আমেরিকা যুদ্ধ করছে, কিন্তু কিছু আমরা পশ্চিমা পরাশক্তিগুলো যেমন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এরা এই যুদ্ধ থেকে বিরত থেকেছে। যার কারণে হয়তোবা এরা এইসব দেশগুলো যোগদান করলে হয়তোবা যুদ্ধ হয়তোবা আরও ভয়াবহ হতো, ইরানের হয়তো আরও ক্ষয়ক্ষতি হতো। কিন্তু তারা যে যুদ্ধে না যোগদান করে একটা বুদ্ধিমানের কাজ করেছে, কী জন্যে? হরমুজ প্রণালী বন্ধের মাধ্যমে আমেরিকা ও ইসরায়েলের জাহাজগুলো, তেলের জাহাজগুলো কিন্তু সেখানে বুঝতে পারতেছে না ওইসব দেশগুলোতে। যার কারণে ওইসব দেশগুলো থেকে তেলের সংকট, এবং বলতে গেলে পুরো বিশ্বতেই তেলের সংকট শুরু হয়ে গেছে। কেননা হরমুজ প্রণালী দিয়েই প্রায় 70% তেল ট্যাঙ্কার জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়েই পারাপার হয়। আর জ্বালানি তো পৃথিবীর একটা শক্তি, এই জ্বালানি যদি বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবী নিষ্প্রভ হয়ে যাবে। এই জ্বালানির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের পরিবহন, বিদ্যুৎ, তারপর বিভিন্ন ধরনের কারখানা, বিশেষ করে সার কারখানা, বিদ্যুৎ কারখানা, তারপর বিভিন্ন ধরনের ওয়ার্কশপ। আর আর যে বিদ্যুৎটার কথা আমরা বলতেছি, বিদ্যুৎ ছাড়া তো আমরা আমাদের জীবনটাকে এক সেকেন্ডও কল্পনা করতে পারবো না। তো যাই হোক, ইউরোপের দেশগুলো এই যুদ্ধ থেকে বিরত থেকেছে, এমনকি তারা আমেরিকাকে এই বিমান ও ব্যবহার করতে দেবে না, তাদের ভূমি ব্যবহার করে যুদ্ধ বিমানগুলো আসতে দেবে না ইরানের উপর। আর যার কারণে কিছুটা হলেও আমেরিকা অনেকটাই মুষড়ে পড়েছে, কারণ এই যুদ্ধের তো ব্যয় অনেক। একটা যুদ্ধের ব্যয় খরচ যতগুলো আছে, এগুলো যদি হিসাব করা হয়, দেখো তো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় হচ্ছে। তো এই যুদ্ধের প্রভাবগুলা বিশেষ করে আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে বেশি পড়তেছে। তেলের জন্য আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি। এটা শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, পাকিস্তান সব দেশেই এরকম তেলের জন্য লাইন ধরতেছে। জ্বালানি তেলের দাম হু হু করে বাড়তেছে, আর পরিবহন খরচ বাড়তেছে। পরিবহন খরচ বাড়তেছে, সারের দাম বাড়তেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে পৃথিবীতে হয়তোবা এই ফসল উৎপাদন ব্যাহত হবে। আর ফসল উৎপাদন যদি ব্যাহত হয়, পৃথিবীতে কিন্তু দুর্ভিক্ষ দেখা দেবে। সুতরাং এই বিশ্বের যারা তাবড় তাবড় নেতা, বিশ্বের যারা মোড়ল, চীন, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য বা আরও যেসব দেশগুলো আছে, তাদের উচিত খুব তাড়াতাড়ি যুদ্ধটা বন্ধ করা। নাহলে সব দেশেই একই রকম অবস্থা তৈরি হয়ে যাবে। জ্বালানি তেলের দামের কারণে, জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে সব দেশে উৎপাদন ব্যাহত হবে, জাতীয় উৎপাদন ব্যাহত হবে। জাতীয় উৎপাদন ব্যাহত হলে সেখানে শ্রমিক, মজুর সবারই একটা
সমস্যা হবে। যেমন একটা কারখানাতে যদি না চলে, একটা পরিবহন যদি না চলে, সেগুলো সংশ্লিষ্ট শ্রমিক, মজুর তারা কাজ পাবে না। সুতরাং এবং সার উৎপাদন না হলে ফসল উৎপাদন হবে না। তাহলে সার যদি পরিবহন না হয়, তাহলে সহজেই কৃষি উৎপাদনগুলো কমে যাবে। তো খাদ্য পরিবহন দাম বেড়ে যাবে। সব দেশেই অলরেডি শুরু হয়ে গেছে জিনিসপত্রের দাম বৃদ্ধি, মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি। তো সুতরাং ওইসব দেশগুলোর উচিত, বা সকলের, যেসব দেশের নেতাগুলোর উচিত অবিলম্বে যুদ্ধ বন্ধ করা এবং যুদ্ধ বন্ধের জন্য পদক্ষেপ নেওয়া। আসলে বন্ধুরা, যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না। যুদ্ধ পৃথিবীতে কখনো শান্তি বয়ে আনে না। কারণ এই যে যুদ্ধ হচ্ছে, ইসরায়েল, আমেরিকা, ইরান, প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু মারা যাচ্ছে। হয়তোবা ইসরায়েলের কম ক্ষতি হচ্ছে, কিন্তু ইরানের প্রচুর ক্ষতি হচ্ছে। অনেক বিল্ডিং ধ্বংস হচ্ছে, শিশু, মা, শিশু, নারী, পুরুষ নিহত হচ্ছে। তো এই যে যুদ্ধের একটা ক্ষয়ক্ষতি, অবকাঠামোর ক্ষয়ক্ষতি হচ্ছে, এই যে যুদ্ধ হচ্ছে, বিল্ডিংগুলো ভাঙছে, এ থেকে কাটিয়ে উঠতে যে কত বছর যে সময় লাগবে, তা হয়তোবা ইরানের সরকার সেটা বলতে পারবে। কিন্তু এর কারণে সারা পৃথিবীর মানুষ ভোগান্তি হচ্ছে। সারা পৃথিবীর মানুষ এই যুদ্ধের প্রভাবান্বিত হচ্ছে। এখন সকলের উচিত, বা যেসব বিশ্ব নেতাদের বা দেশের নেতাদের উচিত এই যুদ্ধটি বন্ধ করা অবিলম্বেই। তাহলে এই পৃথিবীতে শান্তি বয়ে আসবে। আশা করি সবাই ভালো থাকবে।